ঋষি তার মা মনিকা দেবী এবং তার বাবা অজয় বাবুর সঙ্গে কলকাতা শহরে বসবাস করত। ঋষিকে দেখতে খুবই সুন্দর ছিল। ঋষি কলেজে পড়াশোনা করত। ঋষির বাবা অজয় বাবু একটা কোম্পানিতে কাজ করত। সেখান থেকে এসে যা টাকা মাইনে পেত তাই দিয়েই ভালোভাবে সংসার চলে যেত। ঋষির ঠাম্মা গ্রামে থাকতো। কলেজের ছুটি পেয়েই ঋষি তার ঠাম্মার কাছে গ্রামের বাড়িতে আসে। সেখানে এসে ঋষি মনে মনে ভাবে, কি জানি কবে এই মনের মধ্যে আমার মনের মতন মেয়ে খুঁজে পাবো। এতদিন ধরে তো খুঁজছি, খুঁজে আর পাচ্ছি না। ঋষি যখন এইসব কথা মনে মনে ভাবছিল তখনই সেখানে তার ঠাম্মা এসে বলে, ঋষি বাবা, এই নে পয়সা নিয়ে যা, আর মার্কেট থেকে কিছু সবজি কিনে নিয়ে আয় তো। এই দেখ আমি লিখে দিয়েছি, এগুলো কিনে আনবি। ঠাম্মা, আমি তো এখানে একটু ছুটি মানাতে আসলাম, আর তুমি এখানে আমাকে কাজ ধরিয়ে দিচ্ছ। ওখানে মা বাবা সবসময় আমাকে কাজে ব্যস্ত করে রাখে। এখানে আমি একটু রেস্ট নিতে আসলাম, আর তুমি এখানে আমাকে কাজ ধরিয়ে দিচ্ছ। আচ্ছা তুই আগে এগুলো বাজার থেকে কিনে আন, তারপরে না হয় আরাম করে নিস। ঋষি তার ঠাম্মার কথা মতো টাকা নিয়ে বাজারের দিকে রওনা দেয়। বেশ কিছুটা দূরে যাবার পর ঋষি একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে দেখতে ভীষণ সুন্দর ছিল। তার নাম ছিল রেশমি। রেশমিকে দেখে ঋষি মনে মনে বলে, হায় হায়, কি সুন্দর দেখতে মেয়েটাকে, কি দারুণ ফিগার। এরকম মেয়ে আর দুটো দেখিনি। তখনই রেশমি তার ব্যাগটা হাতে নিয়ে একটা ট্যাক্সিতে উঠে যায় আর সেখান থেকে চলে যায়। সেই দেখে ঋষি বলে, যা চলে গেল, আমার মতন এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের দিকে তাকালো না। এইরকম ভাবে ঋষি রেশমির কথা ভাবতে থাকে। তারপর ঋষি বাজারে যায়, সবজি কিনে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ঋষি তাদের ছাদের ব্যালকনিতে আর রেশমির কথা ভাবতে থাকে। কি জানি মেয়েটা কোথায় গেল। মেয়েটার ফেসটা আমি কোনো মতেই ভুলতে পারছি না। ওর এত সুন্দর ফেসটা আমার চোখের মধ্যে ভেসে উঠছে, আর একবার যদি মেয়েটার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আমি আর হাতছাড়া হতে দেব না। ঋষি এইরকমই ভাবছিল, তখনই সে সামনের দিকে দেখে যে সামনের বাড়ির ব্যালকনিতে সেই মেয়েটাই দাঁড়িয়ে রয়েছে। এই দেখে ঋষি খুব খুশি হয়ে যায়। রেশমি একটা খুব সুন্দর ড্রেস পরেছিল। রেশমিও ঋষির দিকে দেখতে থাকে। রেশমি ঋষির দিকে তাকিয়ে একবার ছোট্ট করে হাসি দেয়। রেশমিকে হাসতে দেখে ঋষি হাত নাড়িয়ে হাই বলে। তখন রেশমিও হাই বলে। তারপর রেশমি বাড়ির ভিতরে ঢুকে যায়। পরের দিন সকালেই ঋষি রেডি হয়ে বাড়ি থেকে বার হচ্ছিল। তখনই তার ঠাম্মা তাকে বলে, বাবা ঋষি, কোথায় যাবি এখন? এইরকম রেডি হয়ে কোথায় বেরোনো হচ্ছে? না না ঠাম্মা, কোথায় যাব না, এই তো একটু বাইরে যাব। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। তারপর ঋষি বাড়ি থেকে বেরিয়ে সোজা রেশমির বাড়ির দরজার কাছে যায় আর গিয়ে ডোরবেলটা বাজায়। রেশমি এসে দরজা খোলে। রেশমিকে নিজের চোখের সামনে দেখে ঋষি নিজের স্বপ্নের দুনিয়ায় চলে যায়। হাই, কাকে দরকার বলুন? কার সঙ্গে দেখা করতে এসেছেন? আমার তো তোমাকেই দরকার, তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। একবার যে গেলে আমাকে সুযোগটা তো দাও, তাহলে আমি তোমাকে আমার বউ বানিয়ে নিয়েই যাব। কি ব্যাপার, কিছু তো বলুন। কি ভাবছেন এত? আসুন, ভিতরে আসুন। এই শুনে ঋষি রেশমির সঙ্গে বাড়ির ভিতরে যায়। আপনি এখানে একা থাকেন? আপনার সঙ্গে আর কেউ থাকে না? হ্যাঁ, এখন তো আমি একাই রয়েছি। মা মামার বাড়ি গিয়েছে আর আমার বাবা এই দুনিয়ায় নেই। তার মানে এখানে পুরোপুরি আপনি একা। আপনাকে খুবই সুন্দর দেখতে, তাই আমি আপনার সঙ্গে কথা বলতে চলে আসলাম। আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। হাই, আমার নাম রেশমি। আমার নাম ঋষি, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। এইরকম ভাবে তাদের দুইজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। একে অপরকে দেখার পর তারা দুইজন দুইজনাকে পছন্দ করে ফেলে। এইরকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ঋষি প্রত্যেক দিন সুযোগ বুঝে রেশমির কাছে যেত। একদিন সুযোগ বুঝেই ঋষি রেশমিকে তার মনের কথাটা বলে দেয়। সব শুনে রেশমি ঋষিকে বলে, ঋষি, আমিও তোমাকে খুব পছন্দ করি, আমিও তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে ঋষি খুব খুশি হয়ে যায়। ঋষির খুশির কোনো ঠিকানাই ছিল না। এইরকম ভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন ঋষি খুব সুন্দরভাবে রেডি হয়ে রেশমির জন্য ফুল কিনে নিয়ে আসে। ঋষি রেশমির বাড়ি গিয়ে ডোরবেল বাজায়। ডোরবেলের আওয়াজ শুনে
রেশমির মা রূপা দেবী দরজা খোলে। ঋষি দেখে যে একটা মোটা মতো মহিলা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে ঋষি বলে, বাপ রে বাপ, এক রাতের মধ্যে তুমি এত মোটা কি করে হয়ে গেলে? কি বা এমন খেলে তুমি যে এক রাতের মধ্যে এত মোটা হয়ে গেলে? এই ছেলে কে তুমি, আর এরকম উল্টো পাল্টা কথা কাকে বলছো? কে বলুন তো আপনি? আর এই বাড়িতে কি করছেন? বার হয়ে যান বলছি। কি, আমার ঘর থেকে আমাকেই বের হয়ে যেতে বলছিস? দাঁড়া, তোর মজা বোঝাচ্ছি। এই বলে রেশমির মা ঋষিকে মারধর করতে থাকে। তখনই সেখানে রেশমি চলে আসে। মা, মা তুমি এ কি করছো? ছাড়ো ছাড়ো বলছি ঋষিকে। রেশমি যেমন হোক করে তার মাকে চুপ করায়। তারপর রেশমি তার মাকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে ঋষি বাড়িতে চলে আসে। রেশমির মা ঋষির কথা জানতে পেরে যাবার পর রেশমিকে আর ঋষির সঙ্গে দেখা করতে দিত না। ঋষি রেশমির সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য ইচ্ছে হতো, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এইরকম ভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাত্রেবেলা ঋষি রেশমিকে ফোন করে। রেশমি, তুমি রেডি থাকো, আমি যাচ্ছি তোমার কাছে। আর তুমি আমার সঙ্গে চলে আসবে। ব্যাগপত্র গুছিয়ে রাখো, কেমন? না না, আমি এটা করতে পারবো না ঋষি। মাকে ছাড়া আমি বিয়ে করতে পারবো না। আমি যদি এরকম ভাবে বিয়ে করি তাহলে মা কোনোদিন আমাদের মেনে নেবে না। উফ, তুমি এত চিন্তা করছো কেন? বিয়ের পর তোমার মা ঠিক মেনে যাবে। এই বলে ঋষি ফোন রেখে দেয়। তারপর ঋষি লুকিয়ে লুকিয়ে রেশমির বাড়ি যায়। রেশমিকে নিয়ে সে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রেশমি আর ঋষি তাড়াতাড়ি বিয়ে করে নেয়। আমি আমার মাকে না বলেই বিয়ে করে ফেললাম। দেখো, তোমার মা তো বিয়ের জন্য রাজি হচ্ছিল না। যদি উনি থাকতো তাহলে আমাদের বিয়েটা হতো না। আর তাছাড়া এসব কথা এখন বাদ দাও। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, কত ভালো দিন বলো তো। তারপর ঋষি আর রেশমি বিয়ের প্রথম খুব ভালোভাবেই কাটায়। এদিকে ঋষি তার স্বপ্ন পূরণ করে। রূপা দেবী যখন জানতে পারে রেশমি বিয়ে করে ফেলেছে তখন সে আর কিছুই বলে না, কারণ তার আর কিছুই করার ছিল না। তাই সে চুপচাপ সবকিছুই মেনে নেয়। সেদিনের পর থেকে তারা হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। হরিশ এবং তার স্ত্রী অনন্যা দেবী এবং তার অসুস্থ বাবা শ্যামাচরণ বাবুর সঙ্গে মেদিনীপুর গ্রামে বসবাস করত। হরিশ তার বাবার ক্ষেত সামলাতো। চাষবাস করে যা টাকা ইনকাম হতো তাই দিয়ে যেমন হোক করে সে তার সংসার চালাতো। তারা খুবই দরিদ্র ছিল। শ্যামাচরণ বাবুর বড় ছেলে কমলেশ বিয়ে করেই তার স্ত্রী কামিনীকে নিয়ে শহরে চলে গিয়েছিল। কমলেশ এবং কামিনী দুইজনই খুব লোভী ছিল। তারা শুধু টাকা পয়সার জন্য শহরে চলে গিয়েছিল। একদিন শ্যামাচরণ বাবুর শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। সে তার ছোট ছেলে হরিশকে ডেকে বলে, বাবা হরিশ, একবার এইদিকে আয় আমার কাছে। হ্যাঁ বাবা, এই তো, আমি তো এইখানেই আছি, বলো কি বলবে। বাবা হরিশ, দেখ, সকলকে একদিন না একদিন যেতেই হবে। আজ আমার যাওয়ার সময় চলে এসেছে। বৌমা, তুমিও আমার পাশে বসে থাকো। কমলেশ, কমলেশ কোথায় গেল? ও কি এখনো আসেনি? হ্যাঁ বাবা, খবর দিয়ে দিয়েছি, দাদা রাস্তাতে আছে। ওরা যদি এসে যেত তাহলে ভালোই হতো। তোমাদের সকলকেই একটা কথা বলার ছিল। না বাবা, দয়া করে ওই রকম বলো না। কিছু হবে না তোমার। দাদা বৌদি এক্ষুনি এসে যাবে। হ্যাঁ আসবে, আমিও জানি আসবে। আর এসেই ওরা ওদের নিজেদের জায়গা জমির ভাগ চাইবে। বাবা হরিশ, তাই তোরা ওদের চিনতে পারিসনি, কিন্তু আমি জানি ওরা খুবই চালাক। এখন আমি তোদের যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটা ভালো করে মন দিয়ে শোন। এ কথা বলার পর শ্যামাচরণ বাবু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এইরকম ভাবে শ্যামাচরণ বাবুর কথা অর্ধেকই রয়ে যায়। এই দেখে হরিশ আর অনন্যা খুবই কান্নাকাটি করতে থাকে। শ্যামাচরণ বাবুর মৃত্যু হয়ে যাবার কিছুক্ষণ পর কমলেশ এবং তার স্ত্রী কামিনী আর তাদের একমাত্র ছেলে রিঙ্কু সেখানে এসে উপস্থিত হয়। তাদেরকে দেখে হরিশ জোরে জোরে কাঁদতে কাঁদতে তার বড়দাকে বলে, দাদা দাদা, আমরা অনাথ হয়ে গেলাম। চুপ কর ভাই, কাঁদিস না। আচ্ছা তুই এটা বল, বাবাকে কিছু বলে গেছে জায়গা জমির ব্যাপারে? না, বাবা তো এই কথা কিছুই বলেনি। বলেনি তো কি হয়েছে? তোমরা তো দুই ভাইয়ের দুটো ভাগ করে নিলেই তো হয়ে যায়। বৌদি দেখো, এই তো বাবার মৃত্যু হয়েছে। এইসব কথা তো পরেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সব কাজ মিটে গেলে তখনই হবে। কামিনী আর কমলেশ দুইজনেই পয়সার লোভেতে শহরে চলে গিয়েছিল।
শহরে গিয়ে তারা অনেক পয়সাও কামিয়েছিল। হরিশ এবং অনন্যা তারা অসুস্থ বাবার দেখাশোনা করার জন্য গ্রামে থাকতো আর তার বাবার ক্ষেত দেখাশোনা করত। হরিশ আর অনন্যা দুইজনেই মিলে শ্যামাচরণ বাবুর খুব খেয়াল রাখতো। তারা দুইজনে কোনোদিন কোনো কিছুর কষ্ট শ্যামাচরণ বাবুর হতে দিত না। এইরকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কমলেশ হরিশকে বলে, হরিশ দেখ, এবার তো আমাকে শহরে চলে যেতে হবে, আর বাবার মৃত্যু বেশ কিছুদিন কেটে গেলে তারপর আমরা ভাগাভাগিটা করে নিই। দাদা, ভাগাভাগিটা কি খুবই দরকার? হ্যাঁ, তা নয় তো কি, তোমরা তো এখানেই থাকো, তোমাদের জায়গা জমি দেখাশোনা করো, কিন্তু আমাদেরটাকে কে দেখাশোনা করবে? আমরা কি সেখান থেকে এসে জায়গা জমি দেখাশোনা করব? তাই আমরা আমাদের ভাগটা নিয়ে বিক্রি করে দেব। বৌদি, তাহলে কি তোমরা আর গ্রামে আসবে না, আর এখানের সাথে কোনো সম্পর্ক রাখবে না? গ্রামে আর কি আছে বলো, যতক্ষণ বাবা ছিল ততক্ষণ একবার করে আসতাম, কিন্তু এখন আর কি করতে আসবো? কমলেশ এবং কামিনী দুইজনেই ভেবে নিয়েছিল যে ভাগাভাগি করেই ছাড়বে। ভাগাভাগি করার একদিন আগেই কামিনী কমলেশকে বলে, বলছি শোনো না, আমার কাছে একটা খুব ভালো বুদ্ধি আছে। আমরা এমন একটা কিছু করব যাতে হরিশ নিজের জায়গা জমিটা আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু হরিশ নিজের জায়গা জমি আমাদের কেন দেবে? আর আমরা তো এত জিনিস নিয়ে কি করব? করব মানেটা কি? সব জায়গা জমি বিক্রি করে শহরে একটা বড় বাড়ি কিনবো, আর তার সাথে একটা ভালো গাড়িও কিনবো। এই বলে কামিনী তার বুদ্ধিটা কমলেশের কানে কানে বলে। পরের দিন সকালে কামিনী তার ছোট ছেলে রিঙ্কুকে নিয়ে শহরে চলে যায়। কমলেশ একটু কান্নার অ্যাক্টিং করে হরিশকে বলে, হরিশ ভাই, দেখ না, আমার ছেলে রিঙ্কু খুবই অসুস্থ। ডাক্তার বলেছে অনেক টাকার প্রয়োজন। রিঙ্কুর অনেক বড় রোগ হয়েছে। আর সকালেই কামিনী রিঙ্কুকে নিয়ে শহরে চলে গেছে। শহরে বড় হসপিটালে চিকিৎসা করাতে হবে। দাদা, কি হয়েছে? কি হয়েছে রিঙ্কুর? এই তো দেখলাম রিঙ্কু একদম সুস্থ হয়ে রয়েছে, আর এই কদিনের মধ্যে আবার এইরকম হয়ে গেল। কি করে হলো? এখন কি হবে? হ্যাঁ, সুস্থ ছিল ঠিকই, কিন্তু কাল রাত থেকেও শরীর খুবই অসুস্থ। যা জায়গা জমি আছে সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করতেই হবে, তাছাড়া এখন আর কোনোই উপায় নেই। কিন্তু দাদা, সব জায়গা তুমি বিক্রি করে দিলে আমরা কোথায় চাষ করব? বাড়ির পিছনে যেটুকু জমি আছে ওখানে চাষ করবি, আর এইগুলো সবই বিক্রি করতে হবে, না হলে আমি এত টাকা কোথায় পাবো? তুই কি চাস না আমার ছেলেটাকে বাঁচাতে? না না দাদা, তুমি এরকম কেন বলছো? রিঙ্কু ঠিকই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যা জায়গা জমি আছে সবই বিক্রি করে দাও, আর আমাদের রিঙ্কুকে ভালো করে তোলো। এই বলে কমলের সব জায়গা জমি নিজের নামে করে নেয়, তারপর সব বিক্রি করে দেয় আর সব টাকা নিয়ে শহরে চলে যায় কামিনী এবং তার ছেলে রিঙ্কুর কাছে। রিঙ্কু একদম সুস্থ সবল ছিল, তার কিছুই হয়নি, শুধুমাত্র কমলের জায়গা জমি নেবার জন্য এই সব নাটক করেছিল। শহরে এসে তারা খুব হাসি খুশিতে ছিল। এদিকে হরিশ সামান্য একটুখানি জায়গায় চাষবাস করে সংসার চালাতো। এইরকম ভাবেই দিন কাটছিল। সে খুব মেহনত করে অনেকটা চাষবাস করেছিল, আর সেই বছরে খুব লাভ হয়েছিল। এদিকে একদিন রিঙ্কু মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। সেই দেখে কামিনী কাঁদতে কাঁদতে বলে, রিঙ্কু, 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 কি হলো তোর? চোখ খোল, চোখ খোল বলছি, কি হয়েছে তোর? রিঙ্কু, বাবা, কি হলো তোর? কমলেশ রিঙ্কুকে তাড়াতাড়ি করে পাশের একটা হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু বেশ কিছুক্ষণ চিকিৎসা করার পর কমলেশ বাবুকে বলে, আপনার ছেলের ক্যান্সার হয়েছে, অপারেশন করতে হবে। যদি তাড়াতাড়ি অপারেশন না করা হয় তাহলে একে আর বাঁচানো সম্ভব না। ডাক্তারবাবুর কথা শুনে কমলেশ এবং কামিনী চমকে যায়। দুইজনে ভাবতেও পারে না যে এই মিথ্যে কথা বলে তারা জায়গা জমি নিজেদের নামে করে নিয়েছিল, আজ সেই মিথ্যাটা সত্যি হয়ে যাবে। তারা নিজেদের ছেলে রিঙ্কুকে বাঁচানোর জন্য তাদের ঘরবাড়ি সব বিক্রি করে দিয়েছিল। তাদের কাছে খাবার মতো পয়সা ছিল না। সেদিনের পর থেকে তারা লোকের বাড়ি কাজ করে সংসার চালাতো। রিঙ্কুর চিকিৎসা করার পর সে সুস্থ হয়ে উঠেছিল। এদিকে হরিশ এবং তার স্ত্রী অনন্যা খুব সুখে শান্তিতে হাসি খুশিতে গ্রামে বসবাস করছিল।